আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার জিনিস ঢেকে রাখলাম, নিজের দিকে কোনো খেয়াল থাকে না তোমার। আপনি আসলেই ভালো না। আর তুমি আসলেই অনেক ভালো। সম্পূর্ণ বিকেল হৃদাকে নিয়ে সারোয়ার আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরে আসে। সন্ধ্যা হলে তাকে নিয়ে একটা ক্যাফেতে নাস্তা করিয়ে আনে, তারপর সোজা ক্যান্টনমেন্টে চলে আসে। রাতের বেলা বিভিন্ন আলোয় ভেতরটা আরো সুন্দর লাগছে। ক্যান্টনমেন্টের ভেতর সম্ভাব্য কয়েকটা জায়গা হৃদাকে দেখিয়ে আনে। এটা ঘোরাঘুরির জায়গা নয়, তবে সবারই কৌতূহল থাকে ভেতরে কি আছে জানতে। তেমনি হৃদারও কৌতূহল মেটাতে সারোয়ার তাকে কয়টা জায়গা দেখিয়ে আনে। তারপর তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা হয়। হৃদার হাত সারোয়ারের হাতের মুঠোয় বন্দি। হৃদা আজ খুব খুশি। এই প্রথমবার সে স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছে। খুবই সুন্দর একটা সময় কাটিয়েছে সে। তার খুশি মুখ দেখে সারোয়ারের একটু খারাপ লাগে, তবুও এই আনন্দটা এখনই সে মাটি করে না। হৃদাকে নিয়ে বাসায় ফেরার পথে কত শত কথা বলে তারা। বাহিরে থাকাকালীন হৃদাকে ফুল কিনে দিয়েছিল সারোয়ার, সেটা চুলে খোপা করে গুজে রেখেছে হৃদা। ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছে হৃদা, সেখানে একজন লোককে দিয়ে নিজেদের জোড়া ছবিও তুলে নিয়েছে। হৃদার শখ সে ছবিগুলো লেমিনেশন করে রেখে দিবে। ফোনের তো কোনো ঠিক নেই, যখন তখন নষ্ট বা হারিয়ে যেতে পারে। এটা তাদের প্রথম ঘুরতে আসার স্মৃতি, সব সাজিয়ে রাখবে তো সে। সারাদিন আনন্দ করে হৃদা বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়ে। ফ্রেশ না হয়ে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ তারা রেস্ট করে, তখন হৃদা সারা দিনের কাহিনী পুনরায় বলতে থাকে। সারোয়ার চুপচাপ সব শুনে যায়। কিছুক্ষণ পর সারোয়ার উঠে ফ্রেশ হয়ে এসে হৃদাকে ওয়াশরুমে পাঠায়। হৃদা ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সারোয়ার তার লাকেজ নিয়ে বসে আছে। সে অবাক হয়ে পাশে বসতেই সারোয়ার বলে, তোমার ব্যাগটা গুছিয়ে রাখো, কালকে সকালে তোমার গাড়ি কালকেই তোমার পাশে ফিরে যাবে। হৃদা চমকে উঠে সারোয়ারের দিকে তাকায়। চোখে তার অবিশ্বাস ফুটে ওঠে। সারোয়ার তার থেকে দৃষ্টি সরিয়ে নেয়। নিজের মতো হৃদার লাকেজ নিয়ে সব গোছাতে থাকে। উঠে পড়ে হৃদার জামা কাপড় গুছিয়ে লাকেজে রাখতে থাকে, আর হৃদা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। সারোয়ার তার দিক থেকে দৃষ্টি সরিয়ে বলে, আরও কোনো কাপড় বাকি আছে তোমার? যাবে তো বোরখা পরে দেখে নাও সব গোছানো হয়েছে কিনা। হৃদা তেড়ে আসে সারোয়ারের দিকে। সারোয়ারের পরনে টি শার্ট চেপে ধরে বলে, সমস্যা কি আপনার? এসব কোন ধরনের পাগলামো? আমি যাচ্ছি না কোথাও। তুমি যাচ্ছ, আর কালকে সকালেই যাচ্ছ। হৃদা চিল্লিয়ে বলে ওঠে, আমি যাব না বলিনি। বারবার এক কথা বলতে ভালো লাগে না। হৃদার চিৎকার শুনে সারোয়ার তাকে ধমক দেয়, বলে, এটা কোন ধরনের ব্যবহার রিদা? এখানে আমরা একা থাকি না, আশেপাশে আরও অনেক ফ্যামিলি আছে। তাছাড়া তোমার স্বামীর পেশাকে সম্মান দাও। হৃদা রেগে সরে আসে। হঠাৎ গিয়ে নিজের লাকেজ খুলে সব আবারও বের করে এলোমেলো করতে থাকে। তার পাগলামি দেখে সারোয়ার তাকে গিয়ে থামানোর চেষ্টা করে, তবে হৃদা বেশি বাড়াবাড়ি শুরু করলে হঠাৎই তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। হৃদা একটু থেমে ফুপিয়ে কান্না শুরু করে। তার শরীরটা কাঁপছে, যেন বুকের ভেতর জমে থাকা সকল কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসছে। সে দু হাতে শক্ত করে সারোয়ারকে জড়িয়ে ধরে, যেন সে ছাড়লেই সারোয়ার চলে যাবে কোথাও। সারোয়ারের বুকের মাঝে মুখ গুজে কান্না করতে করতে বলে, আমি যাব না মেজর সাহেব, আমি কিছুতেই যাব না আপনাকে ছেড়ে। আপনি শুধু আমায় কষ্ট দেন, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। সারোয়ার আলতো করে বইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করতে থাকে। মৃদু কণ্ঠে বলে, এমন বাচ্চামো করো না বউ, আমার দিকটা তো তোমায় বুঝতে হবে। আমি কি কোনো কারণ ছাড়া তোমায় যেতে বলছে? হৃদা হুট করে মাথা তুলে তাকিয়ে বলে, আমি থাকাতে আপনার সমস্যা হচ্ছে না? আমি কিছুই পারি না, রান্না করতে পারি না, ঘরদোর গুছিয়ে রাখতে পারি না, আপনার সেবাটাও করতে পারি না। উল্টো আমি এসে আপনাকে ঝামেলায় ফেলে দিয়েছি, তাই তো ফেরত পাঠিয়ে দিতে চাচ্ছেন, তাই না? সারোয়ার অবাক হয়ে বলে, এসব কি কথা? আমি কি একবার বলেছি সেটা? আমি বুঝে গেছি। সেদিন আম্মুও বলল আমি এসে আপনাকে জ্বালাচ্ছি, তারপর উল্টাপাল্টা রান্না করে আপনাকে খাওয়ার নষ্ট করছি, আপনার খালি ঝামেলা পাকাচ্ছি আমি।
সারোয়ার তার মুখ দোহাতের অজলায় নিয়ে নরম স্বরে বলে, তুমি নিজে নিজে কথা বানাবে না। আমি তোমায় একবারও এসব বলিনি। ওটা বলেছি তুমি আসে আমার আরও ভালো লাগছে। ঘরটাকে পরিপূর্ণ লাগছে। আমার এই ছোট্ট সংসারে এক টুকরো শান্তি এসে পড়েছে। তবে ফিরিয়ে দিচ্ছেন কেন আবার? আমি তো যেতে চাচ্ছি না। দেখুন, এতদিনে তো টুকটাক রান্না শিখেছি, আপনার সেবা করতে পারবো আমি। ফিরিয়ে দিবেন না আমায় প্লিজ। সারোয়ার আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, শোনো বোকা মেয়ে, আমি সারোয়ার কখনো কারণ ছাড়া কাজ করি না। এখানে আমার একমাত্র দুর্বলতা তুমি, মিসেস সারোয়ার। আর আমার দুর্বলতাকে সাথে রাখলে আমি কাজে ফোকাস করতে পারবো না। পাশাপাশি তোমার সর্বোচ্চ সেফটি দেওয়া আমার দায়িত্ব। যদি আমি না থাকি তাহলে তোমার সেফটি কে নিশ্চিত করবে? আপনি না থাকেন মানে? আপনি কোথায় যাবেন? কি চলছে আপনার মাঝে? আমায় খোলাসা করে বলছেন না কেন কিছু? আচ্ছা বলছি, তুমি শান্ত হও। ব্যাপারটা সেটা না। কথা হচ্ছে আমাদের এবারে মিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তো সেটা জানোই। অবৈধ কাজকর্ম যেমন রাতে পরিচালিত হয়, তেমনি আমাদের অভিযান রাতেও পরিচালিত হয়। এখন তুমি বলো, আমাকে ছেড়ে এই খালি বাসায় তুমি একা সারা রাত থাকতে পারবে? হৃদা দুদিকে মাথা নাড়ায়। এমনিতেই সারা দিনও মনে কেমন খচখচ করে। আগে তো কখনো এভাবে খালি ঘরে একা থাকেনি সে। এখানে এসেই তাকে থাকতে হচ্ছে একাকী। হৃদাকে মাথা নাড়াতে দেখে সারোয়ার বলে, দেখেছো, পারবে না। আমি জানতাম এটা একদিনের কাজ নয়। পরপর কয়েকদিন আমাকে রাতে মিটিংয়ে থাকতে হবে। আমরা তো হুট করেই কাজ ছেড়ে ফেলতে পারি না। অনেক পর্যবেক্ষণ করতে হয়, সবার সাথে মিটিং করতে হয়। এভাবে দেখা যায় সারা রাতও পেরিয়ে যাচ্ছে। তোমাকে যদি তবু এখানে রাখি তবে আমি নিজেই টেনশনে কাজে মন দিতে পারবো না। এটা কি ঠিক হবে বলো? হৃদা উত্তর দেয় না। সারোয়ারের বুকে মাথা নামিয়ে রাখে। হঠাৎই ফিসফিস করে বলে ওঠে, বিদায় দিয়ে দিবেন বলেই এভাবে ঘুরতে নিয়ে গেলেন আজকে, তাই না? এটাকে বিদায় বলবে না, বলো সাময়িক বিরতির আগে কিছুটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা। নয়তো তো তোমার অফসোস থেকে যেত। এখনো রয়েই গেল। আরও একটা সুন্দর দিন আপনার সাথে কাটানো হবে না? হৃদাকে তুলে সারোয়ার প্রশ্ন করে, কিসের দিন? বিশেষ কিছু নাকি? আপনি কি সত্যি এতটা মন ভোলা, নাকি অভিনয় করছেন? সত্যি বুঝতে পারছি না আমি। আপনার জন্মদিন 10 অক্টোবর, আজ থেকে 3 দিন পর। ভেবেছিলাম এসেছি যখন আর যাবই না, এই দিনটা কতটা সুন্দর করে পালন করতাম। তুমি আমার জন্মদিন জানলে কিভাবে? আমি তো আপনার মতো ঘরের খবর রেখে বাইরের কাজ নিয়ে পড়ে থাকি না, জেনে নিয়েছি। বাহ, আমার বউটা দেখি কত ট্যালেন্টেড। এসব জন্মদিন নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। তবে বেঁচে থাকলে এমন দিন আরও অনেকবার আসবে। বেটার লাক নেক্সট টাইম। হৃদা কিছু বলে না। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। সারোয়ার তো এর আগেও এসব অভিযানে গেছে। তাদের বিয়ের আগেও তো একবার গুলি খেয়ে এসে পড়ে রইল। সেবার এতটাও ভয় লাগেনি। হয়তো এবার তার স্বামী বলে বেশি টেনশন হচ্ছে। হৃদা চুপচাপ স্বামীর বুকে পড়ে থাকে। কিছুক্ষণ পরে সারোয়ার বলে, ওঠো, রাতের খাবার খেতে হবে তো, নয়তো দেখা যাবে খিদের চোটে মাঝরাত উঠে বসে আছো। হৃদা ধীরে উত্তর দেয়, ইচ্ছে নেই, খাবো না। আমি তো খাবো, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমাকে কি খেতে দিবে না নাকি? হৃদা তাড়াতাড়ি মাথা তুলে সারোয়ারকে সিরিয়াস মুখ করে তাকিয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে উঠে বসে। আসুন আপনি, আমি খাবার গরম করে দিচ্ছি। হৃদা উঠে দাঁড়িয়ে মাথার চুলে খোপা করে নেয়। এই সময় তাকে একদম বাড়ির পাক্কা গৃহিণীর মতোই লাগছিল। সারোয়ার এক দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদা রান্নাঘরে যেতেই সারোয়ারও পিছু পিছু আসে। হৃদা ভাবে, আজও তাকে জ্বালাতে হয়তো পিছু পিছু এসেছে। এই কয়দিনে এটা সারোয়ারের স্বভাব হয়ে গেছে। সে রান্নাঘরে আসলেই পিছু পিছু এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে রাখবে। কত শুধু কথা বলবে, চুমু খাবে। তবে আজ সেসবের কিছুই না করে শুধুই তাকিয়ে আছে। হৃদয় ইশারা করে কারণ জিজ্ঞাসা করলে সারোয়ার মুচকি হেসে বলে, তোমাকে দেখছি, আবার তো কতদিনের জন্য এইভাবে সামনে থেকে দেখা হবে না। হৃদা থমকে যায়। লোকটা একটুও ভালো না। তাকে বারবার ইমোশনাল করে দিয়ে বলবে ক্লান্ত হতে। তিনি কি জানেন না হৃদা এমনি কতটা ইমোশনাল একটা মেয়ে? তিনি কি তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নাকি? তবে এই পরীক্ষায় সে ডাহা ফেল করবে। আপনি যান এখান থেকে, আমি খাবার নিয়ে আসছি। থাকি আর একটু, দেখি না তোমায়, ভালো লাগছে আমার। আর আমার
অসহ্য লাগছে। আপনি আর একটা কথা বলে আজকে রাতের সব খাবার বন্ধ হয়ে যাবে, নয়তো নিজেকে সব করে খেতে হবে। আমার ধৈর্য আর পরীক্ষা নেবেন না। সারোয়ার হেসে ফেলে। ঠিক আছে, আর কিছু বলবো না। তুমি তোমার কাজ করো, আমিও আমার কাজ করি। হৃদা যতক্ষণ রান্নাঘরে ছিল সারোয়ার ততক্ষণই রান্নাঘরের দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়েছিল। দুজনের মাঝে এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে, তবুও তারা যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। হৃদা টেবিলে খাবার গুছিয়ে নিয়ে সারোয়ারের খাবার বেড়ে দেয়, নিজের জন্য খাবার বাড়ে না। সারোয়ার কথা না বাড়িয়ে হৃদার চেয়ার টেনে নিজের সামনে আনে, খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরতেই বলে, আমি খাবো না, খিদে নেই আমার। চুপচাপ খেয়ে নাও, বাড়তি কথা বলবে না। হৃদা মুখ ফুলিয়ে খাবার মুখে নেয়। এভাবে সারোয়ার নিজের সাথে হৃদাকেও খাইয়ে দেয়। খাবার শেষে মজা করে বলে, কে যেন বলেছিল খিদে নেই, খাবে না, অথচ এখন অর্ধেক খাবার নিজেই শেষ করলো। হৃদা আবারও গাল ফোলায়। সারোয়ার হেসে ফেলে। রাতে হৃদাকে বুকে নিয়ে সারোয়ার শুয়ে থাকে। হৃদাকে ঘুমাতে বললেও সে ঘুমায় না। সে চুপচাপ সারোয়ারের বুকে আঙ্গুল দিয়ে আঁকি বুকি করছে, আর সারোয়ার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রতিদিন নিয়ম করে ফোন দিবেন তো, আমায় টেনশনে রাখবেন না তো। আচ্ছা, ফোন করব। সময় মতো খাবার খেয়ে নেবেন, আচ্ছা। আর তাড়াতাড়ি কাজ ছেড়ে আমার কাছে ফেরত আসবেন। যথাজ্ঞা ম্যাডাম। এবার ঈদে বাড়ি ফিরে তোমায় আমাদের বাড়িতে তুলব, তারপর আমার সাথে করে বাসায় নিয়ে আসবো। মনে থাকবে তো, কথা দিচ্ছেন? দিলাম। এখন কেউ পড়াশোনা করে? রাত কতটা বেজে গেছে? আমার তো ঘুমের সময় হয়ে গেছে। তো ঘুম রেখে আমায় কেন ফোন করেছো? আপনি কি অনলাইনে দেখলাম তো, তাই ভাবলাম খবর নিয়ে একটু। হৃদান একটু গম্ভীর স্বরে বলে, আজকাল কিছু বলি না বলে বেড়ে গেছো না? আমার কোনো স্টুডেন্ট তোমার মতো এতটা করতে সাহস পায়নি। ইরিন হেসে বলে। আমি তো সবার মতো না, আমি তো আপনার জন্য বিশেষ কেউ। হৃদান একটু থতমত খেয়ে বলে, মানে? আরে বাবা, সেই দিনই না বললেন আমি বিশেষ কেউ, তাই তো ওই পেন্ডেন্টটা আমায় দিয়েছেন। ইরিন, তুমি না আসলেই... হৃদানের মুখে কথা কেড়ে নিয়ে ইরিন বলে, এই দাঁড়ান, আর মাথা মোটা বলবেন না। জানি আমি একটু বোকা টাইপের, তাই বলে বারবার এসব বলে অপমান করবেন না। বাহ, তোমারও মান অপমান বোধ আছে নাকি? আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। হৃদা নিঃশব্দে হাসে। আজকাল মেয়েটার সব কিছুই ভালো লাগছে। এই যে অভিমান করা, বারবার জ্বালানো, সব কিছুই ভালো লাগছে তার কাছে। এটা যে তার ডাউনফলের লক্ষণ তা তো সে অনেক আগেই টের পেয়ে গেছে। আপাতত এই ডাউনফল থেকে বেঁচে ফেরার একটাই সমাধান, তা হলো বিয়ে। খুব শীঘ্রই তাকে বিয়ে করে নিতে হবে, তবেই না এই বিপদ থেকে সে রক্ষা পাবে। ইরিন সকাল সকাল ঘুম থেকে উঠে ইমনের রুমে যায়। ইমন তখন ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। ইরিন এগিয়ে গিয়ে বলে, ভাই, কি দেখছিস? এই একটা খবর পেয়েছিস? আমাদের কলেজ গ্রুপে এটা নিয়ে আলোচনা হচ্ছে। কি হয়েছে রে? কিসের নাকি আমাদের ক্লাসের একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, মিসিং কেস করা হয়েছে। কে? আমাদের ক্লাসের? তাও? হ্যাঁ, যারা হোস্টেলে থাকে তাদের থেকে খবর পাওয়া গেছে মেয়েটার ফ্যামিলি নাকি কলেজে এসে কান্নাকাটি করছে। পুরো একদিন পেরিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এই ভাই, চল কলেজে গিয়ে দেখি আমাদের ক্লাসের এই খবর। ইরিন ইমন তাড়াতাড়ি করে তৈরি হয়ে কলেজে পৌঁছায়। শুধু তাদের ক্লাস না, সম্পূর্ণ কলেজে বেশ কথাবার্তা চলছে বিষয়টা নিয়ে। ইরিন ক্লাসে গিয়ে শুভাকে খুঁজতে থাকে, ওর থেকে সে আসল তথ্য পাবে। তবে ক্লাসে গিয়ে জানতে পারে যে মেয়েটা মিসিং হয়েছে সে আর কেউ না, শুভা। হৃদাকে বিয়ে দিতে সারোয়ার বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছে। তার কাছে সময় নেই বলে সে নিজে পৌঁছে দিয়ে আসতে পারলো না। হৃদার সকাল থেকেই মনটা খারাপ। রাতে সে একটু স্বাভাবিক থাকলেও এখন আবারও আগের মতোই বিহেভিয়ার করছে, কথা কম বলছে। আজ সকালে সারোয়ার নাস্তা বানিয়েছে, হৃদা বিছানা থেকেই নামেনি। সারোয়ার নাস্তা বানিয়ে গিয়ে হৃদাকে ডেকে তুলেছে, আর হৃদা চুপচাপ থেকেই খাবার খেয়েছে। তাকে তৈরি হতে বললেও হয়ে গিয়েছে। তারপর তার সব গুছিয়ে দেওয়া সারোয়ারই করেছে। এর মাঝে তার মধ্যে কোনো হেলদোল পাওয়া যায়নি। সারোয়ার তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে। বউটা যে তার কতটা অভিমানী তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিষয়টা এমন যে
সে আজ বুঝতে পেরেছে হৃদার অভিমানের বিষয়টা তো সে বিয়ের আগে থেকেই টের পেয়েছে। এটাও বুঝেছিল হৃদার তার পেশার সাথে মানিয়ে নিতে পারবে না। তবুও যে মেয়েটা এখন সব সহ্য করেছে এটাই তো টের। বাস স্ট্যান্ড এসে গাড়ির জন্য তারা অপেক্ষা করেছে। হৃদাকে এক পাশে বসিয়ে রেখেছে। সেই কখন থেকে হৃদার নাক টানার আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে সে কান্না থামানোর চেষ্টা করেছে। সারোয়ার কোনো কথা না বলে হৃদার একটু কাছে গিয়ে দাঁড়ায়। আশেপাশে প্রচুর মানুষ আছে, এদের মাঝে কিছু বলতেও পারছে না। আর হৃদাও তো বাসায় চুপচাপ থেকে এখন কান্না করতে চাচ্ছে। মেয়েটাকে বোঝানোই যাচ্ছে না এসব স্বাভাবিক যা তাদের পেশার ক্ষেত্রে মাঝে মাঝে একটু রিস্কি অপারেশন যেতে হয়। সেখানে বউ হিসেবে স্বামীর জন্য টেনশন করা স্বাভাবিক, তাই বলে কান্না করবে? সারোয়ার কাছে গিয়ে দাঁড়াতেই হৃদা তার একটা হাত ধরে বসে। একটু সুযোগ পেয়ে সারোয়ার তার পাশে বসে। হৃদার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু স্বরে বলে, বোকামে, একদম কান্না করবে না। মানুষ কি বলবে বলো? এত বড় মেয়ে হয়ে এভাবে রাস্তায় বসে কান্না করলে বাকিরা হাঁ করে তাকিয়ে থাকবে। আমি তো বলেছি এবার ঈদে বাড়ি গিয়ে তোমার সাথে নিয়ে আসবো। মাসখানেকের তো ব্যাপার। সত্যি তুমি এখনো বাচ্চা বয়সে আছো। সারোয়ারের এত কথার পরিপ্রেক্ষিতে হৃদা আলতো করে তার মাথা স্বামীর ঘাড়ে এলিয়ে দেয়। কিছুটা ফিসফিসিয়ে বলে, আমার খুব ভয় করছে। দূর বোকা, ভয়ের কিছুই নেই, কিছুই হবে না। কতদিন না ঈদে আগে অনেক দিনের ছুটি নিয়ে আসবেন? ইনশাল্লাহ 1 মাসের ছুটিতে আসবো। এবার খুশি? হৃদা চুপচাপ বসে থাকে। বাস আসতেই সারোয়ার তাকে বাসে উঠিয়ে দেয়। হৃদা জানালার ধারে বসে সারোয়ারের দিকে তাকিয়ে থাকে। বাস ছাড়তেই সারোয়ার মুচকি হেসে হাত নেড়ে তাকে বিদায় জানায়। হৃদা হাসতে পারে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ সারোয়ারকে দেখা যাচ্ছিল ততক্ষণই সে তাকিয়েছিল। তাকে দেখে মনে হবে যেন শেষ দেখা দেখে নিল, আর হয়তো এভাবে দেখা হবে না। শুভা মিসিং কথাটা শুনে ইরিন শকড হয়ে যায়। 2 দিন আগেও তো তার সাথে ফোনে কথা হলো। গত 2 দিন ধরে ইরিন কলেজে আসছে না। মাঝে একদিন বন্ধ ছিল, আর একদিন অসুস্থতার ভং ধরে আসেনি। লাস্ট যখন শুভার সাথে কথা হয়েছিল, শুভা বলেছিল সে তার আন্টির বাসে যাচ্ছে, মেসে ফিরে ফোন করবে। পরে আর ফোন না করায় ইরিন ভেবেছিল হয়তো ভুলে গিয়েছে। তাকে ভুলে গিয়েছে ভেবে ইরিনও অভিমান করে ফোন করেনি। আজ এসে এমন খবর পেয়ে সে সবচেয়ে বেশি চমকে গিয়েছে। ইমনেরও সেম অবস্থা। লাস্ট ক্লাসে সুভা তাকে বলেছিল একটা গুরুত্বপূর্ণ কথা বলবে তাকে, সেটা আর শোনা হলো না। ইমন আন্দাজ করে নিয়েছিল শুভার কথাটা, কারণ বেশ কিছু দিন ধরেই শুভার আচরণ তার কাছে অস্বাভাবিক লাগছিল, বিশেষ করে তাদের জন্মদিনের দিন থেকে। মেয়েটা নিজের টাকা জমিয়ে তাকে একটা পারফিউম গিফট করেছিল। ইমনের পারফিউম পছন্দ না, তবুও সে কিছুই বলেনি, ব্যবহারও করেনি, আর সেভাবেই ফেলে রেখেছে। শুভার কাণ্ড কারখানা ইমনকে চিন্তায় ফেলে দিয়েছিল। তার তো এসব ভালোবাসার প্রতি তেমন ইন্টারেস্ট নেই। তার ভালো লাগে না মেয়েদের সাথে বেশি কথা বলতে। তবুও ক্লাসে একমাত্র শুভার সাথেই তার টুকটাক কথা হয়েছে ইরিনের সুবিধার্থে। আর এখন শুভা মিসিং শুনে তারও খুব খারাপ লাগছে। কি হতে পারে শুভার বলা কথাটা? ইমনের এখন খুবই ইচ্ছে হচ্ছে শুভাকে সামনে বসিয়ে তার সকল কথা শুনতে। সেই সকল কথা যা এতদিন শুভা তাকে বলতে চেয়েছিল। মানুষ হারিয়ে গেলেই বোধহয় তার কদর বোঝা যায়, ঠিক যেমন এখন ইমন বুঝতে পারছে শুভার কদরটা। শুভার বাবা মা মেয়ের খুঁজে শহরে এসেছেন। তারা থাকেন এক প্রত্যন্ত গ্রামে। শুভার ছোট্ট একটা ভাই আছে। কলেজ থেকে বলে দিয়েছে যেহেতু শুভা যখন থেকে মিসিং হয়েছে তখন সে কলেজের আওতায় ছিল না, তাই কলেজের বাইরে কার সাথে কি ঘটেছে তার দায়িত্ব তারা নিবে না। এসব তো ঝামেলার কাজ, এসব ঝামেলায় কেউ ফাঁসতে চায় না। বলছে পুলিশের কাছে মিসিং কেস করতে। ইরিন আর সেদিন ক্লাস করতে পারে না। শুভার বাবা মা ছোট ছেলেকে নিয়ে তখনই চলে গিয়েছিল। ক্লাস শুরুর আগে ইরিন বাসায় চলে আসতে নিয়েছিল, তখনই সামনে রিদানের সাথে দেখা হয়। রিদান বলে, কোথায় যাচ্ছ ক্লাস না করে? ভালো লাগছে না স্যার, চলে যাই আজকে, প্লিজ আটকাবেন না। প্রাইভেটে আসবে
সময় করে। শিওর না, নাও আসতে পারি। আমার ভালো লাগছে না, শুভার জন্য অনেক টেনশন হচ্ছে স্যার। ইনশাল্লাহ কিছু হবে না ওর। ইমন কোথায়? তুমি একা যাচ্ছ কেন? ইমন ক্লাসে, ওকে বলিনি আমি চলে যাচ্ছি। তোমার তো অনেক সাহস মেয়ে। দেখছোই দেশের অবস্থা ভালো না, চোখের সামনে প্রমাণ পাচ্ছ, তবুও সাহসী দেখাও নিজেকে। রিদানের চোখে মুখে রাগ প্রকাশ পায়। সে তো ইতিমধ্যেই তুরার সাথে হওয়া ঘটনাটার কথাও জেনেছে, তোমার নিজেই বলেছে। তারপর সে নিজেও সাম্যের খোঁজ করেছে, পায়নি ছেলেটাকে। কেমন উধাও হয়ে গেছে ছেলেটা। রিদানের আজ কলেজে ক্লাস ছিল একটা, তবে গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সে অফিসে জানিয়ে বেরিয়ে পড়ে। ইরিন তখন কলেজের বাহিরে দাঁড়িয়েছিল। রিদান এসে কলেজ থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তারপর ইরিন এসে পৌঁছতেই রিদান হেঁটেই রওনা দিচ্ছিল, তবে ইরিন দাঁড়িয়ে বলে। রিক্সা ডাকুন, আমি হেঁটে যাব না। তবে ইরিন দাঁড়িয়ে পড়ে বলে। রিদান মহা ঝামেলায় পড়ে যায়। ইরিনকে নিয়ে রিকশায় করে খাওয়া তার পক্ষে অসম্ভব। যতই হোক সে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, তার উপর যার সাথে যাবে তাকে সে ভালোবাসে। তবে ইরিনের জেদের কাছে রিদানের কোনো যুক্তি কাজ করে না। শেষে তাকে বাধ্য হয়ে রিকশা নিতে হয়। রিকশায় রিদান অনেকটা সামলে বসে। ছোট রিকশায় পাশাপাশি বসে যাওয়া খুবই কষ্টকর। এরই মাঝে রাস্তায় একটু উঁচু জায়গা থাকায় রিকশায় নাড়া পড়ে, ফলে আচমকা ইরিন পড়ে যেতে নেয়। তখন রিদান হুট করে তাকে আটকে নেয় আর এক গাদা বকা শোনায়। রিকশায় ধরে বসতে পারো না? এত অসতর্ক কেন তুমি? ইরিন ঠোঁট উল্টে বলে। ধরে বসি তো, এমনিতে তো ইমন আমায় ধরে রাখি, তাই টেনশন হয় না। ইরিনের ঠোঁট উল্টানো দেখে রিদান দীর্ঘশ্বাস ফেলে, কিছু না বলে বসে থাকে। ইরিন হঠাৎ বলে। স্যার, পার্কে যান আপনি? ওসব জায়গায় যাই না আমি। এমনভাবে বলছেন যেন খারাপ জায়গা ওটা। জানেন, কয়েকদিন আগে আমি, ইমন, শুভা পার্কে এসেছিলাম। এখানের ফুচকাটা এত মজা, খাবেন আপনি? ওসব ভালো জিনিস না, খাবে না? আর আপনি না করার কি, আমি তো খাবই। যখন আমার হাতের মুঠোয় আসবে তখন বুঝাবো আমি কে। রিদানকে বিড়বিড় করতে দেখে ইরিন মুখ বাঁকায়। রিক্সা মামাকে বলে। মামা, ওই পার্কের দিকে চলেন, আজকে স্যারকে ফুচকা খাইয়েই ছাড়বো। রিদানের বারণ সত্ত্বেও তারা পার্কে এসে পৌঁছায়। ইরিন রিক্সা থেকে নেমে রিদানের হাত ধরে টেনে তাকে ফুচকার দোকানের সামনে আনে। রিদান ততক্ষণ হাঁ করে তাদের ধরা হাতের দিকেই তাকিয়ে থাকে। শেখেই হারিয়ে ফেলেছে। এখন ইরিন তাকে যেভাবে চালাচ্ছে সেভাবে পুতুলের মতো চলছে সে। ইরিন তাকে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে বলে। যান, 2 প্লেট অর্ডার দিয়ে আসুন। আমি খাই না এসব। আপনাকে কে খেতে বলেছে? আমি 2 প্লেট খাবো, তাড়াতাড়ি অর্ডার দেন। রিদান চোখ মুখ অন্ধকার করে অর্ডার দিতে যায়। হঠাৎই দেখে একটা ছেলে ফুল হাতে ইরিনের দিকে এগিয়ে এসেছে। রিদান দাঁড়িয়ে দেখতে থাকে কি করতে চায় ছেলেটা। ইরিন যখনই ছেলেটার দেওয়া ফুল নিতে যাবে, রিদান এক প্রকার ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে ফুলটা কেড়ে নেয়। তারপর আবারও সেটা ছেলেটির হাতে গুজে দিয়ে বলে। এসব কোন ধরনের অসভ্যতা, তাও দিনে দুপুরে? ছেলেটি ভয় না পেয়ে উল্টো বলে। আপনি কে? আমি এই সুন্দরী আপুটাকে ফুল দিচ্ছিলাম, আপনি আটকাচ্ছেন কেন? রিদান আশেপাশে তাকিয়ে দেখে কিছু দূরেই 3-4টে ছেলে দাঁড়ানো। একজনের হাতে ফোন ধরা, হয়তো ভিডিও করত। রিদান ইশারায় সেই ছেলেগুলোকেও ডাকে। তারা এসে পূর্বের ছেলেটির সাথে দাঁড়ালে রিদান বলে। ভিডিও করতে? কি ক্যাপশন দিতে? কত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তাদের একটি ছেলে বলে ওঠে। আপনার কি সমস্যা? আপনি এমন করছেন কেন? আপুটা তো কিছুই বলছে না। রিদান ইরিনের দিকে তাকিয়ে দেখে সে অবাক হয়ে সব কাহিনী দেখছে। ভিডিও করার কথা শুনে আরো চমকে গেছে। রিদান তাদের ড্রেসের দিকে তাকিয়ে বলে। তোমাদের কলেজের সায়েন্সের টিচার সুমন স্যার না? আমার বন্ধু তিনি। ব্যাপার না, বাসায় যাও বাচ্চারা, কালকে কলেজে তোমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করবে। ছেলেগুলো ভয় পেয়ে যায়। আর যাই হোক, সুমন স্যারকে তারা ভয় পায়।
বুঝে গেছে তাদের কপালে শনি নাচতেছে। বিপদে যখন পড়েই গেছে তাই একটা ছেলে সাহস করে বলে ওঠে, আপনি নিজেও তো একটা কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। কি হয় মেয়েটা আপনার? রিদান হঠাৎই তার দিকে এগিয়ে যায়। ছেলেটার দিকে হাত বাড়াতেই ছেলেটি ভয়ে কুঁজো হয়ে যায়। তবে রিদান আলগোসে তার শার্টের কলার ঠিক করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ও আমার ফিয়ন্সে, আমার হবু ওয়াইফ। আর কিছু জানতে চাও বাচ্চা? ছেলেটি তাড়াতাড়ি করে সরে যায়, তারপর বন্ধুদের সাথে নিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে। রিদান সেদিকেই তাকিয়েছিল। হঠাৎই এরিন তার পেছনে এসে পিঠে গুঁতো দিয়ে বলে, কি বললেন ওদের আপনি? তোমার জানতে হবে না, আগে বলো ছেলেটি কি বলেছিল আপনাকে? কিছুই না, শুধু ফুল এনে দিয়ে বলেছিল নেওয়ার জন্য। আর তুমিও নিয়ে নিচ্ছিলে? ওমা, ফুলের সাথে নো কম্প্রোমাইজ। আমাকে একটা ঘাস ফুল এনে দিলেও আমি হেসে নিয়ে নেব। রিদানের রাগ হয় প্রচুর। এত বোকা মাথা মোটা একটা মেয়েকে সে কিভাবে ভালোবাসলো? হঠাৎই সে একটা কাজ করে বসে। পার্কের এক পাশে একটা লোক ফুল বেচছিল। রিদান ইরিনের হাত ধরে টেনে নিয়ে তাকে সবগুলো ফুল কিনে দেয়। ইরিন তো অবাক হয়ে তাকিয়ে থাকে। সে সত্যি এই রিদানকে চিনতে পারছে না। একটা ছেলের থেকে ফুল নিচ্ছিল দেখে তাকে শান্তি স্বরূপ এতগুলো ফুল কিনে দিল। বোকা মেয়েটা আরো খুশি হয়ে যায়, অন্তত ফুল তো কিনে দিল। বোকা মেয়েটা আরো খুশি হয়ে যায়, অন্তত ফুল তো পেলো কতগুলো, আর কি চায়। বিকেল পেরিয়ে সন্ধ্যার দিকে রিদা বাসায় পৌঁছে। এতদিন পরে বোনকে কাছে পেয়ে তুবা ইমোশনাল হয়ে যায়। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে। রিদা বোনকে বুকে আগলে নেয়। মেয়েটার চেহারা কেমন হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। রিদার মনটা আরো খারাপ হয়ে যায়। তুবাকে সাথে নিয়ে রুমে আসে। নওশিন বেগম আগে গিয়ে রিদার জন্য খাবারের ব্যবস্থা করে। খাবার এনে রিদাকে খেতে দিয়ে বলে, এত তাড়াতাড়ি তো তোর আসার কথা ছিল না? কলেজে ক্লাস শুরু হতে তো এখনও দেরি আছে, চলে আসলি যে? তোমার মেয়ের জামাইয়ের কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ, বুঝলে, এমন কাজ যে তিনি রাতেও বাসায় থাকতে পারবেন না, তাই আমায় পাঠিয়ে দিল বাসায়। ভালোই করেছে। তুই তো আহাম্মকি কোনো কাজেরই না, না জানিয়ে সেখানে গিয়ে ছেলেটাকে কী সব বিপদে ফেলেছিস। আম্মু, আমার স্বামী উনি, আমি যেভাবে যা করেছি উনি সেভাবেই থেকেছেন, ওনার কোনো সমস্যা হয়নি, শুধু শুধুই তুমি আমায় বকো। আমি তো ভালোই না, থাক তোরা, আমি আর কথা থাকলাম না এখানে। বেগম চলে গেলে রিদা খেতে বসে। ভাত মাখিয়ে বোনের মুখেও দিতে দিতে বলে, কি না কি হলো, খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছিস? বয়স কত তোর? দুদিনের মেয়ে, কত কি শিখে ফেলেছিস? তুবা ছল ছল চোখে বলে, তোকে অনেক মিস করেছি রে আপু। এই কয়েকটা দিন একটু শান্তি পাইনি আমি। দেখ, তোর দুলাভাইকে তো খারাপ বলিস তুই, এখন তোকে যাতে একটু সময় দিতে পারি সেই জন্য আমায় পাঠিয়ে দিয়েছে। ফোন করে তোর ভাইয়াকে ধন্যবাদ দিয়ে দিস। তুবা কান্নার মাঝেও হেসে ফেলে। তারপর টুকটাক কথা বলতে বলতে তারা আবার খাবার শেষ করে। তখনই রিদার মনে পড়ে সে আসার পর সারোয়ারকে ফোন করে জানায়নি, তাই সে তাড়াতাড়ি করে ফোন নিয়ে সারোয়ারকে কল করে। ফোনটা প্রায় সাথে সাথে রিসিভ হয়। মাত্র পৌঁছালো নাকি? দেরি হয়ে গেল মনে হচ্ছে। আরও আগেই এসেছি, এসে খাওয়া দাওয়া শেষ করে পরে মনে পড়লো আপনাকে ফোন করা হয়নি। বাহ, বাসায় গিয়ে আমাকে ভুলে গেলে? এই কদিনে আমার ভালোবাসা ভুলে গেলে? কষ্ট পেলাম বউ। অভিনয় করছেন না, আমাকে ফিরিয়ে দিয়ে নিজে নিশ্চয়ই খুব ভালো আছেন। তোমার তাই মনে হয়? হুম। বউ খামে, বাদ দাও। কি করছো এখন? কিছুই না, আপনি কি করছেন? এতক্ষণ রেস্ট করলাম, এখন যাবো ক্যান্টনমেন্টে মিটিংয়ে। সারা রাত থাকবেন? যতক্ষণ লাগবে ততক্ষণ। বাসায় ফিরে ফোন করবেন, আমি অপেক্ষায় থাকবো। যত রাতই হোক না কেন ফোন করবেন। সারোয়ার হেসে ফেলে। ফোন করবে বলে কথা শেষ করে রিদা বারান্দায় এসে দাঁড়ায়। অনুভব করে এই একই আকাশের নিচে থেকেও তাদের মধ্যে কতটা দূরত্ব। এই দূরত্বের শেষ কবে হবে জানা নেই, তবে সেই দিনের অপেক্ষায় রিদার দিন কাটবে। ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদ রুমে মুখোমুখি বসে আছে সারোয়ার আর সাম্য।
সারোয়ারের পরনে সেনাবাহিনীর পোশাক, মুখ গম্ভীর। সে এক দৃষ্টিতে তাকিয়ে শাম্যকে পর্যবেক্ষণ করছেন। উল্টো পাশে বসা শাম্য মাথা নিচু হয়ে আছে। সে হয়তো বুঝে গেছে সারোয়ারের পরিচয়, নয়তো তাকে লোক লাগিয়ে এভাবে ধরে আনার কথা নয়। সে তো একজন ব্যক্তিকে ছাড়া আর কাউকে তার সাথে ঘটা ঘটনার ব্যাপারটা বলেনি। জিজ্ঞাসাবাদ রুমে অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরেছে। নীরবতা ভেঙে সারোয়ার বলে ওঠে, পরিচয় দাও তোমার, একবারে সম্পূর্ণ পরিচয় দেবে, বারবার যেন জিজ্ঞাসা না করতে হয়। আচমকা সারোয়ারের গম্ভীর কণ্ঠস্বর শুনে শাম্য একটু চমকে ওঠে। একবার যখন ধরা পড়েছেই, তাহলে আর মিথ্যা বলে লাভ নেই, বরং সত্যি বলে যদি সাহায্য পাওয়া যায় সেটাই ভালো হবে। শাম্য একটা বড় করে শ্বাস ফেলে মাথা তুলে তাকায়, বলে ওঠে, শারিয়ার সাম্য, বাবা মা নেই, নিজের বলতে একটা ছোট বোন ছিল। এই পাচারকারী দলের সাথে কবে থেকে সম্পৃক্ত? এখন পর্যন্ত কতগুলো মেয়ের সাথে এমন ভালোবাসা নাটক করে পাচার করেছ? একটাও না। শাম্যের কাটকাট উত্তর। সে ধরা খেয়ে বসে আছে, তবু এক বিন্দু ভয় পাচ্ছে না। সারোয়ারের টিম ইতিমধ্যেই শাম্যর ব্যাপারে সকল খবর নিয়ে ফেলেছে। তবুও একটু যাচাই করার জন্য কিছু প্রশ্ন করা হয়। শাম্য সব ঠিক উত্তর দিলে এবার সারোয়ার একটু নরম হয়, স্বাভাবিক স্বরে বলে ওঠে, তোমার কেন মনে হলো তারা তোমায় যে অফার দিয়েছে তা তারা রক্ষা করবে? মানে? ওরা তোমার বোনকে ফেরত দেবে না, উল্টো তোমার সাহায্য নিয়ে আরও একজন মেয়েকে নিজেদের জালে ফাঁসাবে। শাম্য মাথা নামিয়ে নীরবে চোখের জল ফেলে। এই কথাটা তো সে নিজেও বুঝে গিয়েছে। সে ধরে নিয়েছে বোনকে আর পাবে না। তার চোখের জল ফেলা ছাড়া বলার মতো কিছুই আর নেই। সারোয়ার পুনরায় বলে ওঠে, ওদের সাথে তোমার লাস্ট কবে যোগাযোগ হয়েছে? বোনের সাথে কথা বলিয়েছে? এই পর্যায়ে শাম্য ইমোশনাল হয়ে যায়। তার কণ্ঠ কেঁপে ওঠে। সে কাপা কণ্ঠে বলে ওঠে, 3 দিন আগে আমার দিয়ার সাথে কথা বলতে চেয়েছিলাম, দেয়নি ওরা। স্যার, আমার বোনটা এখনো বড্ড ছোট বাচ্চা মানুষ, তো কৌতূহল বেশি, আর এভাবেই বোনটা আমার বিপদে পড়ে গেল। শাম্যের কথা শুনে সারোয়ারের চোখের সামনে ইরিনের চেহারা ভেসে ওঠে। তার বোনটাও তো বড্ড বাচ্চা, অনেক বোকা। শাম্যকে কাঁদতে দেখে সারোয়ারের বেশ খারাপ লাগে। তবে তার প্রফেশনে ইমোশনাল হতে হয় না, নিজেকে কঠোর রেখে কাজ করে যেতে হয়। সারোয়ার এক অফিসারকে বলে শাম্যর সাথে যোগাযোগ করা ব্যক্তিটার নাম্বার প্রেস করতে বলে। তখনই আরেকজন অফিসার সারোয়ারের কাছে আসে, এসে জানায়, দক্ষিণের জঙ্গলের ধারে একটা অজ্ঞাত পরিচয়ের মরা দেহ পড়ে আছে। কার দেহ সেটা এখনো শনাক্ত করা হয়নি, হয়তো মিসিং পার্সনদের কারো হতে পারে। অফিসারের বলা কথাটা শাম্যর কানেও ভেসে আসে। সে আটকে ওঠে। কোনোভাবে এটা তার বোন নয় তো? শাম্যকে পাগলামো করতে দেখে সারোয়ার তাকে থামতে বলে। পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিন্তভাবে বলা যাবে না। সারোয়ারও জিজ্ঞাসাবাদের রুম থেকে বের হয়ে যায়। স্বামীর মুখোমুখি থাকা তার জন্য কষ্টকর হয়ে পড়েছে। বোনের জন্য ছেলেটার আহাজারি তার কানে কাটার মতো বিচ্ছে। বেশ কিছু সময় পর আরেকজন অফিসার এসে জানায়, এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি, তবে কিছু পার্সোনাল আইটেম পাওয়া গেছে। যেহেতু শাম্যর বোনও মিসিং, তাই বডি শনাক্ত করতে শাম্যরও ডিএনএ স্যাম্পল নিয়ে চেক করা হবে। তারপর না মিললে বাকি মিসিং সদস্যদের সাথে যোগাযোগ করা হবে। গান পয়েন্টে থাকা লোকটি থরথর করে কাঁপছে। সে মস্ত বড় ভুল করে ফেলেছে। ভুলের শান্তি স্বরূপ সে এখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বলো, কেন মারলি মেয়েটাকে? তোকে পাঠিয়েছি যে কাজে, সেটা না করে উল্টে ক্ষতি করলি কেন? লোকটি কাপা কণ্ঠে বলে, বস, ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন, আর এমন ভুল করতাম না। করার সুযোগ পেলে তো করবি। এই রহিম, এটার পরিবার কে 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 আছে রে? পাশ থেকে রহিম উত্তর দেয়, বস, এর বউ আর বুড়া মা আছে। লোকটি ভয় পেয়ে বলে ওঠে, বস, ওদের ছাইরা দেন, আমি ভুল করছি, আমি মাইয়াটারে লইয়া ফুর্তি করছি, আমারে শাস্তি দেন,
আমার মা বউরে কিছু কইরেন না। বস নামক লোকটি শব্দ করে হেসে বলে, তোর ভুলের শাস্তি এখন তো পুরো পরিবার পাবে। তোকে তো মরতেই হবে, সাথে তোর ভুলের জন্য তোর বউকে এখন কাজে লাগাবো। আর তোরা না থাকলে বুড়ি তো এমনিই মরে যাবে। এই রহিম, যা এটার বউকে তুলে আনার ব্যবস্থা কর। আমার যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি পুরো পরিবার সহ ধ্বংস করে দিব। সাথে সাথে গুলির আওয়াজ ভেসে আসে আর গান পয়েন্টে থাকা লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে রহিম একটু শুকনো ঢোক গিলে। তার কোনো ভুল হলে সে নিজেও নিস্তার পাবে না এই লোকের থেকে। এই যে এক অন্ধকার জগৎ, যেখান থেকে কারোর মুক্তি নেই। বস নামক লোকটি চেয়ারে মাথা হেলিয়ে বসে। শিল্পপতি আফতাব হোসেন তার নাম। সমাজে সবার সামনে সে শিল্পপতি হিসেবে থাকলেও আড়ালে তার হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসা বেশ রমরমিয়ে চলছে। বেশ কয়েক বছর ধরে তার এই ব্যবসা চলমান, কখনো কোনো সমস্যা হয়নি। তবে এইবার নিজের দলের কয়েকটার জন্য ব্যবসায় ক্ষতি হচ্ছে। এই রহিমের তো আর সময় বেশি নেই। কাজ শেষ হলে একেও দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। বর্তমানে তার ডিল হয়েছে এক রাশিয়ান মাফিয়ার সাথে, যোগাযোগটাও হয়েছে আরেকটা সংগঠনের মাধ্যমে। তাই এইবারের ডিলটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে মেয়েগুলোকে না পাঠালে তাকেও বিপদে পড়তে হবে। এই রাশিয়ান মাফিয়াকে এখনো সে দেখেনি, কেউ দেখেনি বলা যায়। তবে বসকে দেখা নিয়ে আফতাবের কোনো মাথা ব্যথা নেই। তার কাজ একটাই, সে তার কাজ সারবে আর সময় মতো তার টাকা পেয়ে যাবে। বাসায় ফিরেই ক্লান্ত শরীর নিয়ে সারওয়ার শুয়ে পড়ে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। ক্যান্টনমেন্টে মিটিংয়ে দেরি হয়ে গেল। সাম্যর থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে আলোচনায় বসেছিল। তার সাথে এবারের মিশনে আরো 3 জন মেজর ও তাদের টিমরা কাজ করবে। তাই সবাই মিলে এই আলোচনায় বসেছিল, তাই এতটা দেরি হয়ে গেছে। এখন বিছানায় শুয়ে থাকা সারওয়ারের ক্লান্ত শরীর আশেপাশে শুধু হৃদাকেই খুঁজছে। মেয়েটা এই কয়েকদিনে তার অভ্যেসে পরিণত হয়ে গেছে। আজ মেয়েটা পাশে থাকলে নিশ্চয়ই তার মাথায় হাত বুলিয়ে দিত, আর সেও আরামে হৃদার বুকে মুখ গুজে পড়ে থাকতো। চারপাশে হাতিয়ে সে তার ফোনটা হাতে নেয়, দেখে রাত প্রায় 2টো বেজে গেছে। সে রাতে হৃদাকে ফোন করবে কি না তাই ভাবতে থাকে সে। তবে না করলেও তো অভিমান করে বসবে মেয়েটা। তাই বেশি না ভেবে সে হৃদাকে ফোন লাগায়। প্রায় সাথে সাথেই ফোনটা রিসিভও হয়। সারওয়ার নিঃশব্দে হেসে ওঠে। জেগে আছো নাকি? অভ্যেস হয়ে গেছে। আপনি কি মাত্রই বাসায় আসলেন? এসেই তোমাকে কল দিলাম। ফ্রেশ হয়ে খেয়ে নিন। দুপুরে রান্না করে রেখেছিলেন তো? মিস করছি তোমায়। হৃদা চুপ করে যায়, একটু অভিমানী কণ্ঠে বলে, আমি একটুও করছি না। সারোয়ার এবার শব্দ করে হেসে ফেলে। তাই নাকি? মিথ্যে বলেছো কেন? আমি মিথ্যে বলি না। আচ্ছা, বিশ্বাস করলাম। বাসার সবাই কেমন আছে? তোবা? ভালোই আছে সবাই। একটা খবর জানলাম আজকে। কি খবর? আপনিও বোধহয় দেখেছিলেন, ইরিন ইমনের জন্মদিনে তাদের আরেকটা বান্ধবী উপস্থিত ছিল না, সুভা। ও মিসিং। আজকে নাকি পরিবার কলেজে এসেছিল। সন্ধ্যায় ফোন করেছিলাম আপনাদের বাসায়, তখন ইরিন বলল এটা। সারোয়ার শব্দটা শুনে তারপর বলে, সাবধানে থেকো তোমরা। তোবাকে সাবধানে থাকতে বলবে। আর ইরিন ইমনকে আমি বলে দেব। দিনকাল ঠিক নেই, বুঝছো? তোমাদের কিছু হলে আমিও শান্তি পাবো না। এখন নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। হয়েছে, আর লেকচার দিতে হবে না। আপনারা সাম্যর খবর পেয়েছেন? আমার মনে হয় সুভা মেয়েটাকে সাম্যই কিডন্যাপ করেছে। ও করেনি। আপনি কিভাবে শিওর হচ্ছেন? কারণ সাম্য আমাদের কাছে রয়েছে। এসবের সাথে ওর লিঙ্ক থাকলে আমরা জানতে পারতাম। তাছাড়া আজ আমাদের এইখানেও একটা মেয়ের বডি পাওয়া গেছে। অনেক দেরি হওয়ার আগেই তাড়াতাড়ি এই সংগঠনটাকে ধরতে হবে। আপনারাও সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবেন। আমি অপেক্ষায় থাকবো। একটু আগেই কে যেন বললো আমি মিস করছে না? করছি তো, অনেক মিস করছি। তাড়াতাড়ি ফিরে আসেন না। আপনাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। বুকের ভেতর ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বউকে কষ্ট দিতে হয় না, জানেন না আপনি? পাপ হবে নয়তো।
সারোয়ার শব্দ করে হেসে ফেলে, মৃদু স্বরে ফিসফিসিয়ে বলে ওঠে, আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার জন্য হলেও ফিরে আসবো আমি, কথা দিলাম। শুভা ইরিনের সাথে কথা শেষ করে আন্টির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তার এই আন্টি তাকে পড়াশোনার জন্য নিজের বাসাতেই থাকতে বলেছিলেন। তবে শুভার বাবা বলেছিলেন আত্মীয়দের বাসায় 2-1 দিন থাকা যায়, সর্বোচ্চ 1 সপ্তাহ থাকা যায়। তবে এর বেশি থাকতে গেলে একসময় বিরক্ত ধরে যায়। তাই সম্পর্ক বজায় রাখতে হলে একটু দূরত্ব থাকাই ভালো। তাই শুভাকে বাহিরে মাসে থাকতে দিয়েছেন। আজ আন্টি ফোন করে বলল বাসায় যেতে। উনি মাঝে মাঝেই শুভাকে বাসায় ঘুরে আসতে বলেন। পরদিন বন্ধের দিন বলে শুভাও যাচ্ছিল। তবে পথিমধ্যে একজন লোক তাকে ডাকে, বলে, আপা, আপনার আব্বা আইছে, আপনারই ডাকতাছে। সরল গোছের শুভা তার বাবার কথা শুনেই খুশি হয়ে যায়। একবারও ভাবনায় আসে না তার বাবা আসলে তো তাকে ফোন করতোই। তাছাড়া তার বাবাকে অন্য লোক কিভাবে চিনবে। সে লোকটিকে বলে, কোথায় আমার আব্বা? এই তো, এই গলির মাথায় আসলে আমার সাথে। সেই গলিতে বেশ বড়সড় একটা বিল্ডিং আছে। বিল্ডিং এর পেছনের একটা বেশ নির্জন। শুভা না বুঝে সেদিকে গিয়ে বাবা খুঁজে না পেয়ে বলে, কোথায় আমার আব্বা? ওই যে, আমি তোর আব্বা। লোকটার মুখে এক বিশ্রী হাসি ফুটে ওঠে। শুভা ভয় পেয়ে যায়। এতক্ষণে বুঝে সে ভুল করে ফেলেছে। সে চিৎকার করতে গেলেই তার মুখে রুমাল চাপা দেওয়া হয়। মুহূর্তেই মাঝেই শুভা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন সে একটা গাড়ির মাঝে বন্দি পড়ে আছে। সে অনেক ছুটাছুটি করতে থাকে। ফলে গাড়ির চালক সেটা টের পেয়ে যায়। চালক আর কেউ না, সেই আগের লোকটাই। তার সাথে আরো একজন সহকারী ছিল। শুভার এত ছোটাছুটি শেষে দেখে তারা বিরক্ত হয়। আবার যুবতী বয়সের একটা মেয়েকে দেখে লোকটির ভেতরে লালসা জন্ম নেয়। সে লোভ সামলাতে পারে না। এখন পর্যন্ত সে কতগুলো মেয়ে ধরে নিয়ে গেছে, তার সাথে কেউ না কেউ থাকতো। এবার তাকে সাম্যর উপর নজরদারি করতে পাঠায়। তবে সাম্য তার কাজ সম্পন্ন না করলে তাকে বলা হয় কাজটা শেষ করতে। যেহেতু তারা এখানকার লোক নয়, তাই কেউ তাদের চিনতে পারবে না। সেই সুযোগে সে শুভাকে ধরে নিয়ে আসে। বান্দরবান এরিয়ায় পৌঁছে নিজেদের দলের আরো একজনকে সাথে নেয়। এই মুহূর্তে লোকটি নিজের লোভ সংবরণ না করতে পেরে জঙ্গলের ধারে রাস্তায় গাড়ি থামায়। পাশে লোকটি তার মনোভাব বুঝে ফেলে। তার ভেতরেও লোভ জাগে। মুখে এক বিকৃত হাসি ফুটে ওঠে। গাড়ি থামতেই শুভা আরো ভয় পেয়ে যায়। লোকটি এসেই তাকে টেনে হিঁচড়ে নিচে নামায়। শুভার হাত পা বাঁধা বলে সে প্রতিরোধ করতে পারে না। সে ছলছল চোখে লোকটার কাছে প্রাণ ভিক্ষা চায়। তবে তাদের বর্তমান চাহিদার কাছে শুভার কাকুতির কোনো দাম থাকে না। শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে তার পরিবারের কথা স্মরণ করতে থাকে। বাবা মা আর ছোট ভাইটার কথা মনে পড়ে। তার বুকটা ছাড়খাড় হয়ে যায়। আর বোধহয় দেখা হবে না তাদের সাথে। বাবা মা জানলেও পারল না তাদের আদরের মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। সবশেষে মনে পড়ে ইমনের কথা। সে যে ইমনকে মনের কথাটা জানাতে চেয়েছিল। লোকগুলোর পাষণ্ড কর্মকাণ্ডের ফলে শুভা প্রচণ্ড কষ্ট পেতে থাকে। একসময় সব সহ্য করতে না পেরে সে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। ইমনের কথা মনে করে সে মনে মনে আওড়ায়, আর বলা হলো না তোমায়, অসমাপ্ত রয়ে গেল আমাদের ভালোবাসাটা। তোমায় জানানো হলো না কোনো প্রত্যন্ত গ্রামের সাধারণ এক মেয়ে তোমায় ভালোবেসেছিল ইমন। আমি ভালোবেসেছিলাম তোমায়, জানানো আর হলো না। নিজেদের তৃপ্তি মিটিয়ে লোকগুলো যখন শুভার নাকে হাত দিয়ে দেখতে যায়, দেখে মেয়েটির আর শ্বাস পড়ছে না। তারা বেজায় বিরক্ত হয়। অল্পতেই মরে গেল মেয়েটা। একে তো আর নিয়ে যাওয়া যাবে না, আবার এভাবে ফেলে রাখাও যাবে না। তাই পাশের লোকের বুদ্ধিতে সে একটা বড় পাথর এনে মুখে চাপা দিয়ে দেয়। ফলে চেহারা আর চেনা যাবে না। তাদের জানা মতে বস জানে না তার মেয়ে আনার কথাটা, তাই সে নিশ্চিন্তেই ছিল।
তবে অবশেষে বাঁচতে পারল না, বরং পরিবার সহ তার ভুলের মাসুল দিতে হলো। সে যেমন একটা মেয়ের জীবন কেড়ে নিল, তেমনি নিয়তি তার জীবনটাও কেড়ে নিল, তাকেও বাঁচতে দিল না। ডেড বডির সাথে যখন সাম্য ডিএনএ ম্যাচ করে না, তখন সাম্য খুশি হয়ে যায়। সাম্যের মনে একটা ক্ষীণ আশা জেগে ওঠে, তার বোন নিশ্চয় বেঁচে আছে, ওই লোকগুলোর কাছে থাকলেও বেঁচে আছে। মৃতদেহটির চেহারা বোঝা যাচ্ছিল না, তাই চেহারা দেখেও আগে কিছুই বোঝা যায়নি। সে দ্রুত সারোয়ারের কাছে যায়। এখানে আসার পর থেকে সারোয়ারের কাছে তার জিজ্ঞাসাবাদ চলেছিল। তাছাড়া সে বুঝে গেছে সারোয়ারই তুবার দুলাভাই হয়। সে সারোয়ারের এসে বলে, স্যার, মিলেনি, ওটা আমার দিয়া না, আমার দিয়া বেঁচে আছে। আপনারা এখনও কিছু করছেন না কেন? আমার বোনটাকে কবে ফিরিয়ে দিবেন? সারোয়ার তাকে আশ্বস্ত করে বলে, খুব শীঘ্রই। ওদের দলের কোনো মুভমেন্ট চোখে পড়লে আমরা কাজে নেমে পড়ব, তুমি টেনশন করবে না। কিভাবে টেনশন না করে থাকবো বলেন? এখন তো আমার মনে হচ্ছে আশা আছে, আমার বোন বেঁচে আছে। বোনটাকে কাছে না পাওয়া পর্যন্ত আমি একদমই শান্তি পাবো না। স্যার, সেই নাম্বারগুলো থেকে কিছু পেয়েছেন? পেয়েছি বলেই তো ওদের মুভমেন্টের উপর নজরদারি করতে পারছি আমরা। শুধু এখনো মেয়েদের কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। আশা করি খুব শীঘ্রই জানতে পারবো আমরা। মূলত সারওয়াররা রহিমের খোঁজ পেয়ে গেছে। সে যেই নাম্বার দিয়ে সাম্যর সাথে যোগাযোগ করছে, ভুলক্রমে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে যোগাযোগ করে ফেলেছে। হয়তো টেরও পায়নি পরে, তাই সারওয়াররা সহজেই তার লোকেশন ট্র্যাক করে ফেলেছে। আপাতত মেয়েগুলোর খবর না পাওয়া পর্যন্ত কিছুই করা যাচ্ছে না। মাঝে প্রায় 2 দিন পেরিয়ে যায়, মৃতদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। তাদের বান্দরবানের যতগুলো মিসিং কেস ছিল সবার সাথে যোগাযোগ করা হয়েছে, তবে কারো সাথে মিল পাওয়া যায়নি। মেয়েটা এখনকার কেউ না হলেও পরিচয় তো নিশ্চয় আছেই, তাছাড়া কোন দূরের কেউ হলেও তো খোঁজ নিতে হবে। হঠাৎই সারোয়ারের হৃদার কথা মনে পড়ে। এদিনে সেই বান্ধবী সুভার মিসিং কেসের কথাটা মনে পড়ে। কথাটা তো বান্দরবনের কাছেই, সেখান থেকে এখানে আসা অসম্ভব ব্যাপার না। সে তার অফিসারদের সাথে কথা বলে, সবার সিদ্ধান্তে সুভার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। মৃতদেহের সাথে পাওয়া জিনিসগুলো সুভার পরিবারকে দেখানো হয়। তারা কনফার্ম করে নেয় এগুলো সুভারই জিনিসপত্র। সব শেষে ডিএনএ ম্যাচ হলে সব কনফার্ম হয়ে যায় সেটা সুভারই দেহ ছিল। সুভার পরিবার কান্নায় ভেঙে পড়ে। মায়ের কান্নাটাই সবচেয়ে করুণ শোনা যায়। বাবা যেন পাথর হয়ে গেছেন। একমাত্র মেয়েটার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শহরে পাঠিয়েছিলেন, আর সেই শহরটাই তার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। তাদের একমাত্র মেয়েটাকে কেড়ে নিল। সুভার ছোট্ট ভাইটা বোনের জন্য আহাজারি করছে, সেটা দেখে সাম্য নিজেকে সামলাতে পারছে না। আজ তো সুভার জায়গায় তার বোনটাও থাকতে পারত। নিজের বোনের কথা ভেবে সে নিজেও চোখের জল ফেলতে থাকে। সারোয়ার চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুই বলার ভাষা নেই তার। এমন সময় তার ফোনে হৃদার কল আসে। সে রিসিভ করতেই ওপাশ থেকে হৃদা বলে, কে রান্না করছে, কি হয়েছে? সারোয়ার কিছুক্ষণ চুপ থেকে বলে, শোভার পরিবার। সেটা শোভারই লাশ ছিল। হৃদা আটকে ওঠে। চোখের সামনে সুভার মায়াময় চেহারাটা ভেসে ওঠে। এই তো সেদিনই ইরিনের জন্মদিনে মেয়েটাকে দেখলো, তার মন খারাপ ছিল। তবে শুভা খুবই প্রাণোচ্ছল ছিল। দেখতে দেখতে শ্যামলা গড়নের মেয়েটা মুখ থেকে হাসি সরছিলই না। এটা কিভাবে সম্ভব? সুভা ওখানে কিভাবে যাবে? কিডন্যাপ হয়েছিল, তখন হয়তো তাকে ধর্ষণ করা হয়েছিল। ফরেন্সিক রিপোর্ট বলেছে 2 জন ছিল তারা। তারপর শক্ত কিছু দিয়ে মুখ বিকৃত করা হয়েছে, তাই পরিচয় জানতে এতটা দেরি হয়ে গেল। সারোয়ারের এমন কথা শুনে হৃদা থমকে যায়। মেয়েটা কতটাই না কষ্ট পেয়ে এই নিষ্ঠুর দুনিয়া থেকে বিদায় নিল। তোবা সব জানার পর পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না শোভার না থাকার কথাটা। সেদিন তো জন্মদিনের অনুষ্ঠানে কত কথা হলো তাদের, এইভাবে তার না থাকার কথাটা মানা যাচ্ছেই না। অবশেষে ইরিন খবরটা শোনার পর কান্নায় ভেঙে পড়ে। সে ভেবেছিল সাধারণ কিডন্যাপিং
কেস হবে হয়তো, টাকা দাবি করবে, তারপর টাকা দিলে তারা শুভাকে ফিরিয়ে দিবে। তবে এখন এমন খবর শুনে সে তার কান্না ধরে রাখতে পারে না। সে ভাবতেও পারছে না তার কাছের বান্ধবী শুভা আর নেই। সুরাইয়া বেগমও চুপ করে আছেন। মেয়েটা বেশ প্রাণোচ্ছল্ল ছিল, এক রাতেই তাদের কতটা আপন করে নিল। আর সেই মেয়েটার এমন করুণ পরিণতি শুনে তিনি স্তব্ধ হয়ে গেছেন। ইমন সবটা শুনে চুপচাপ রুমে চলে যায়। দরজা আটকে ড্রেসিং টেবিলের সামনে আসে। সেখানে শুভার দেওয়া পারফিউমটা অবহেলায় পড়েছিল। ইমন আলতো হাতে সেটা তুলে নেয়। মনে পড়ে শুভা বলেছিল কিছু একটা বলবে তাকে, আর শোনা হলো না কথাটা। তবে ইমন জানে কথাটা কি ছিল, তাই তার আরো অনুশোচনা হচ্ছে। বেঁচে থাকতে একটু ভালো ব্যবহার করলো না মেয়েটার সাথে, সর্বদা ইগনোর করেছে। আর আজ শুভার পরিণতির কথা ভাবতেই তার বুকটা কেঁপে উঠেছে। এতটা কষ্ট দিল কেন মেয়েটাকে? শ্যামরঙ্গা ওই মায়াবী মুখের মেয়েটার দিকে তাকিয়ে একটু মায়া হলো না তাদের? এতটাই অমানুষ, এত খারাপ কেউ কিভাবে হতে পারে? একটা মৃত্যু কাউকে কাঁদায়, কাউকে ভয় দেখায়, কাউকে অপরাধী বানায়, আর কাউকে বদলে দেয় চিরজীবনের জন্য। শুভার এই অকাল মৃত্যুটা এক একজনের জীবনে এক এক প্রভাব ফেলেছে। ভুল না করে ইমন নিজেকে অপরাধীর কাতারে ফেলে দিয়েছে, কারণ সে শুভার সাথে অন্যায় করেছে। শুভার অনুভূতিকে বুঝেও পাত্তা দেয়নি। পাত্তা দিলেও হয়তো শুভার নিয়তির কোনো পরিবর্তন হতো না। তবুও তো মেয়েটা তার কথাটা জানিয়ে যেতে পারত। একটা তৃপ্তি নিয়ে দুনিয়া ছাড়তে পারত সে। মানুষ মরণশীল, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুভার মৃত্যুর খবর পাওয়ার পর আজ 3 দিন পার হচ্ছে। এদিন এখনো স্বাভাবিক হতে পারেনি। সবচেয়ে কাছের বান্ধবী ছিল তার। শুভাকে ছাড়া এদিন কোথাও শান্তি পাচ্ছে না। সে কলেজ প্রাইভেট কোথাও যায় না। অপরদিকে ইমন নিজেও চুপচাপ হয়ে গেছে। সে ক্রমাগত নিজেকেই দোষারোপ করছে। এখনো তার মনে হয় সে যদি শুভার কথাগুলো একটু শুনতো। এদিন চুপচাপ ভাইয়ের রুমে যায়। ইমন তখন আনমনে বাহিরের দিকে তাকিয়েছিল। ইরিন তার সাথে বসতেই ইমনের সম্ভিত ফিরে সে ইরিনকে বলে, কি হয়েছে, কিছু বলবি? ইরিন কিছু না বলে হঠাৎই ইমনের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ইমন তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ইরিন নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। তার চোখের পানিতে ইমনের ট্রাউজার ভিজে গেলে ইমন টের পেয়ে তাকে বলে, কান্না করছিস কেন পাগলি? ইরিন কান্না ভেজা কণ্ঠে বলে, আমার অনেক খারাপ লাগছে ভাই। আমার শুভাটা অনেক কষ্ট পেয়েছে বল। মানুষ অনেক খারাপ না? কতটা কষ্ট দিল মেয়েটাকে, আমার ভাবতেই শরীরটা কেঁপে ওঠে। ইরিন চুপ করে থাকে। তার বলার মতো কিছুই নেই। চোখের সামনে শুভার হাসি মুখটা ভেসে ওঠে। পরক্ষণেই তা মিলিয়ে গিয়ে শুভার কান্না ভেজা মুখ ভেসে ওঠে। ইরিনের মাথা বুলিয়ে দিতে থাকা তার হাতটা থেমে যায়। ইরিন হঠাৎই উঠে বসে ইমনের দিকে তাকিয়ে বলে, ভাই তুই জানিস শুভা তোকে ভালোবাসতো? ইমন শকড হয়ে যায়। তার মানে তার ভাবনাই সঠিক ছিল। ইরিন পুনরায় বলে, হ্যাঁ তোকে ভালোবাসতো শুভা। আমাদের কথার মাঝে তোর নামটা থাকতোই। তুই মেয়েদের সাথে কম মিশতি, এটা তার বেশি পছন্দের ছিল। সে সে একদিন বলেছিল আমায়। ইরিন, একটা কথা বলি তোকে, তুই মাইন্ড করবি না তো কথাটা শুনে? তোর ভাইটাকে আমার অনেক ভালো লাগে। আমি একদিন ওকে জানাবো। জানি ইমন রিজেক্ট করবে, তবুও তো আমি জানাতে পারবো। মনের ভারটা কমে যাবে আমার। ভাই ও বলতে পারেনি তোকে, এইভাবেই মনের ভর নিয়ে চলে গেল। ইমনের খুবই খারাপ লাগে। সে শুভাকে ভালোবাসতো না, তবে একদম অপছন্দ করতো না। মেয়েটার সাথে ইরিনের দুষ্টুমি হাসি মুখ দেখে সেও অজান্তে হেসে ফেলতো। বাসার বাহিরে ইমনের ফার্স্ট প্রায়োরিটি ছিল ইরিন। ইরিন যেভাবে খুশি থাকবে সেভাবেই তার শান্তি। আর ইরিন এই সহজ সরল শুভার কাছেই প্রাণ খোলা থাকতো। ক্লাসের বাকিদের সাথেও পরিচিতি থাকলেও শুভারই ছিল তার কমফোর্ট জোন। তাই এখন শুভাকে হারিয়ে ইরিন একাকী হয়ে পড়েছে। রিদান ভাইয়া বাসায় আসবে আজকে? কোনো দরকার নেই। একটা বিষয়ে কথা বলতাম, সামনাসামনি বলেই ভালো হতো। আচ্ছা, আসবো রাত্রে।
রিদান তখন টিউশনি করাচ্ছিল। দুদিন ধরে ইরিন ইমন কেউ আসছে না। মাস খানিক হলো রিদানের কাছে তারা আইসিটি কোর্স করেছিল, তবে শুভর ঘটনাটার পর থেকে তারা আসছে না। জন্মিলে মরিতে হবে এটাই ভবিতব্য, তাই বলে কারো চলে যাওয়াতে অন্যদের জীবন থেমে থাকে না। তেমনি শুভার মৃত্যুর খবর শুনে সবাই কষ্ট পেলেও কারো জীবনে থেমে থাকেনি। সবার পড়াশোনা জীবন আগের মতোই চলছে। মাঝে থেকে ইরিন আর ইমনি একটু থেমে গেছে। ইরিনের সাথে রিদানের এমনই কথা হলেও গত দুদিন ধরে হচ্ছে না। তার মন খারাপ বলে রিদানও তার মনোযোগ করেনি। টিউশনি শেষ করে রিদান সোজা রিদানের বাসায় চলে যায়। নওশিন বেগম তাকে দেখে আগে খাবার খেতে বসিয়ে দেয়। আমি বাসায় গিয়ে খেয়ে নেব, হৃদয় আসতে বললো তাই আসলাম। যা, কথা বলার পরে বলবি, আগে খেয়ে নে। রিদান বলে। অগত্যা রিদানকে আগে খাবারের পর্ব শেষ করতে হয়। তারপর রিদা এসে রিদানের সাথে বসে। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, যা যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে, খেয়ালই করবে না। রিদান হেসে বলে। আচ্ছা, সব সত্যি বলবো। কাউকে পছন্দ করো? রিদান ব্রুকুচকে বলে। হঠাৎ এই প্রশ্ন, আগে উত্তর দাও। ওকে, আপাতত নেই কেউ। তাহলে শোনো, আমার ননদ ইরিন তোমার স্টুডেন্ট হয়, কেমন লাগে তাকে? রিদান মুখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে। ভালোই। শুধুই ভালো নাকি অনেক ভালো? হেয়ালি রেখে কি বলবি, সরাসরি বল। বিয়ে করতে হবে ইরিনকে। রিদা অবাক হয়ে তাকিয়ে বলে। সরাসরি বিয়ের প্রস্তাব? তো কি মেয়ের মা মেয়ের সাথে প্রেমের প্রস্তাব দিবে নাকি? আন্টি বলেছে? আমাকে বলেছে আগে তোমার ব্যাপারটা জানতে, তোমার দিক থেকে অল ক্লিয়ার হলে উনি পরিবারের প্রস্তাব নিয়ে আসবেন। রিদানের মনে হঠাৎ কেমন যেন অনুভূতির সৃষ্টি হয়। ভালো লাগা বুঝি? সে তৎক্ষণাৎই উত্তর দিতে পারে না, তবে রিদাকে আকার ইঙ্গিতে জানায় তার কোনো অসুবিধা নেই। রিদানকে লজ্জা পেতে দেখে রিদার বেশ হাসি পায়। এতে অন্তত নিশ্চিন্ত হওয়া গেল রিদানের সম্মতি আছে। ইরিনের মানসিক অবস্থা দেখে সুরাইয়া বেগম চিন্তিত হয়ে পড়েছেন, তাই রিদানের সাথে কথা বললেন রিদাকে। যদি সম্মতি থাকে তবে যাতে সামনে আগানোতে বাধা না পড়ে। এখন চাইলে রিদান একটু ইরিনকে বাহির থেকে ঘুরিয়ে আনতে পারবে। মেয়েটা ঘরে বসে থেকে মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে। দুদিন ধরে সারোয়ারের কাজের চাপ বেড়েছে, তাই সে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। রিদা বারবার করে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও পারছে না। সারোয়ার মাঝে একবার ফোন করে জানিয়েছে সে অনেক ব্যস্ত, সব ক্লু পাওয়া শেষ, সুযোগ মতো অপারেশনে নামবে তারা, তাই যোগাযোগ করা সম্ভব হবে না। তবে রিদা তার খবর নিতে না পেরে আর টেনশন করেছে। রিদার মনে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক হবে না। মনটা ফাঁকা ফাঁকা লাগছে। সারোয়ারের টেনশনে আর তার আরও নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। একদিকে সারোয়ার নিজের দায়িত্ব পালনে ব্যস্ত, অপরদিকে তার ওয়াইফ রিদা স্বামীর টেনশনে ব্যস্ত। যদি সারোয়ারের সব খবর পাওয়া যেত তবে অন্তত নিশ্চিন্ত থাকা যেত, তবে এমন ধোঁয়াশা খবর তাকে আরো চিন্তায় ফেলে দিচ্ছে। এই একটা কারণে সে ডিফেন্সের চাকরিকে পছন্দ করে না তার মতো। ইরিন, তোমার সাথে আমার জরুরি কথা আছে, সময় হবে তোমার? জি বলুন। এভাবে নয়, সরাসরি দেখা করে কথাটা বলতে চাই। এটা কি করে সম্ভব? আম্মু বেরোতে দিবে না। সেটা আমি দেখব, তুমি তোমার টাইম বলো। ইরিন চিন্তিত হয়ে পড়ে। রিদান কি এমন বলতে চায় তাকে? কেমন যেন রিদানের কথাবার্তা স্বাভাবিক লাগছে না। আবার দেখা করতে চাচ্ছে কেন? ইরিন গিয়ে সরাসরি তার মাকে কথাটা জানায়। আজব ব্যাপার হলো তিনি রাজিও হয়ে গেছেন। মেয়েকে একটা ছেলের সাথে দেখা করতে পাঠাতে তিনি রাজি, তবে ইরিন বেঁকে বসে। সে একা যাবে না, এমন কেউ সাথে যেতে হবে। ফলস্বরূপ এমন কেউ তৈরি হতে হয়। বোকা ইরিন কিছু না বুঝলেও ইমন সবটাই বুঝে যায়, কারণ ইরিনের অগোচরে রিদার সাথে সুরাইয়া বেগমের কথা হয়েছে। তখন সেখানে ইমনও উপস্থিত ছিল, তবে এখন বোনের জোড়াজড়িতে তাকেও যেতে হয়। শহরের একটা রেস্টুরেন্টে রিদান
তাদের জন্য অপেক্ষা করছিল। কথা ছিল সে নিজে গিয়ে ইরিনকে নিয়ে আসবে, তবে ইমন সাথে আসায় তাকে যেতে হয় না। রিদান এই মুহূর্তে খুবই নার্ভাস ফিল করছে। সবটা জানার পর ইরিনের রিয়াকশন কি হবে যদি সবটা গোলমেলে হয়ে যায়। তবে কিছুক্ষণের মাঝে সেখানে ইরিন আর ইমন উপস্থিত হয়। ইরিনের এক হাত ইমনের মুঠোয় বন্দি। মেয়েটা বড্ড তিরিং বিরিং করে। রিদান উঠে দাঁড়ায়। ভেতরে ভেতরে একটা চাপা টেনশনের মাঝেও সে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে। ইমন মুচকি হেসে তাদের একাকী রেখে চলে যেতে চায়। এই মুহূর্তে ইরিন কেমন নার্ভাস ফিল করে। হয়তো সে পরিস্থিতি আন্দাজ করতে পারছে। সে ইমনের হাত ধরে যেতে দিতে চায় না। ইমন ভাই ফিসফিসিয়ে বলে, তোরা কথা বল, আমি পাশের টেবিলে আছি। ইমন গিয়ে পাশের টেবিলে বসে। নীরবতা ভেঙে রিদান গলা খাকারি দিয়ে বলে, ভয় পাচ্ছ ইরিন? ইরিন সরলভাবে উপর নিচ মাথা নাড়ায়। রিদান হেসে বলে, কি খাবে? অর্ডার দাও। অনেক কিছু, মানে আমি যত কিছু ইচ্ছা অর্ডার দাও, বিল আমিই দিচ্ছি। রিদান হেসে ফেলে, তাকে রিল্যাক্স ফিল করাতে বলে। রিদানকে ঘন ঘন হাসতে দেখে ইরিন অবাক হয়। যে ব্যক্তি তাকে সহ্যই করতে পারতো না, তার এমন মধুর আচরণ তাকে টেনশনে ফেলে দিচ্ছে। রিদান ইমনের জন্য খাবার অর্ডার দিয়ে দেয়। ইমন চারপাশ না দেখে ফোনে মনোযোগ দেয়। ইরিন শেষমেশ বলেই ফেলে, কিছু বলতে চান আপনি? এভাবে ডেকে আনলেন যে? চাই বললেই তো ডেকেছি। বলুন তবে। রিদান অপেক্ষা করে তাদের অর্ডারকৃত খাবার আসতে ইরিনকে খেতে বলে। ইরিন মিল্ক শেকে চুমুক দেয়। এই গরম আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা মিল্ক শেকে প্রাণ জুড়িয়ে যায়। ইরিনকে স্বাভাবিক হতে দেখে রিদান বলে ওঠে, চাই বলেই তো ডেকেছি। আমি অত ভনিতা করতে পারবো না ইরিন, সোজা সাপটা জানাচ্ছে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। আমাদের পরিবারও রাজি, এখন শুধু তোমার সম্মতি লাগবে। ইরিন তখনই মাত্র স্ট্রোতে চুমুক দিয়েছিল। রিদানের কথা শোনা মাত্রই সে বিষম খেয়ে যায়। পাশে টেবিলে বসা ইমন উঠে আসতে নিলে দেখে রিদান হন্তদন্ত হয়ে ইরিনের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। ইমন তা দেখে পুনরায় বসে পড়ে। রিদান ইরিনের মাথায় হাত রেখে বলে, সরি হঠাৎ এভাবে বলার জন্য খারাপ লাগছে এখনো?